দাগটা এই যে এখানে এই দাগটা এই যে লম্বা একদম চিকন, এই যে এইটা সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছে যে আমার উপরে কিছু একটা মানে ভর করছে, আমি আসতে পারতেছি না, যে আমার শরীরের উপরে একটা বড় চাউলের বস্তা কেউ চাপাই দিছে। আমার হুজুর ডাকলো, এক কথাই আমার হুজুর উল্লেখ করলো যে ওরা হয়তো জিন ছিল, যারা হচ্ছে ওদিকে নিয়ে যেতে পারলে ওকে মেরে ফেলতে পারত। আমি তখন ক্লাস 7-এ পড়ালেখা করি। তো আমি থাকতাম আমার মামার বাসায় চট্টগ্রাম শ্রীপুরে। তো মামার বাসায় থাকা অবস্থায় দেখা যেত কি যে আমাদের নানুর বাড়ি ছিল গ্রামে, আমাদের এখান থেকে প্রায় আর 2 ঘন্টা দূরত্ব একটা গ্রাম অঞ্চলে ছিল। গ্রামটার নাম হচ্ছে দক্ষিণ হারলা, চন্দনাইশ 5 নং ওয়ার্ড। তো আমি যখন ক্লাস 7-এ স্টাডি অবস্থায় ছিলাম, তখন যে স্কুল বন্ধ হইলো যে নানুর বাসায় একটু ঘুরতে যাব, রেগুলার যাই, তখনও গেলাম। তো যাওয়ার পর একদিন এমন হইলো যে আমি তখন মাগরিব মাগরিব ওয়াক্ত হয়ে গেছে। তো আমি মাগরিব ওয়াক্ত শেষে আমার নানুর বাড়ি থেকে বের হলাম। বের হওয়ার পর দেখা গেল যে এই যে এটা হচ্ছে আমার নানুর বাড়ি, এই পাশে একটা স্কুল আছে, এই পাশে দোকান, আর এই পাশে সোজা একটা কবরস্থান, পাশে হচ্ছে মাদ্রাসা। তো মাদ্রাসায় যখন আমি এই পাশ দিয়ে যাব, ওইখান থেকে আমার 3টে ফ্রেন্ড আমাকে ডাক দিল যে আকাশ এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তো যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল ডাকলো, অনেকদিন পর দেখা হইলো, দেন আমি ওইখানে গেলাম। যাওয়ার পর ওরা আমাকে কিছু টাকা দেখাইলো। তো আমার ফ্রেন্ড 3টা ছিল, যে আসিফ, রানা এবং হচ্ছে যে আজাদ। তো 3জনের নর্মাল ছিল, আমার তেমন ওদেরকে দেখে কোনো সন্দেহ বা কিছু তৈরি হয় নাই। আমি স্বাভাবিক সচরাচর ওর সাথে কথা বললাম, ওরা বললো কেমন আছি, ভালো আছি। তো ভালো থাকার পর ওরা আমার বললো যে আসো আমরা কবরস্থান গিয়ে ওদিক দিয়ে যাই, আমরা ওদিক দিয়ে গিয়ে একটা হোটেলে যাব, আমরা কিছু খাবো, বা আমাকে একটা খারাপ প্রস্তাব দেয়। তো এক সময় দেখা গেল কি আমি বললাম যে না ভাই, আমি তো এখন যাবো না, বা কবরস্থানের ওদিক দিয়ে আমি যাবো না, কারণ আমি জানি যে এই জায়গাটা ভালো না। বাট আমি এত সিরিয়াসলি নিয়ে ফ্রেন্ড সার্কেল ডাকছে। তারপর দেখা গেল কি যে আমি যাবো না বলার সাথে সাথে যে আজাদ একটু উত্তেজিত হয়ে গেল, যে কেন যাবি না, আজকে অনেকদিন পর আসছো, আমাদের সাথে তোর যাইতেই হবে, নাহলে তোর খবর আছে। তো আমি বললাম যে আমি যাবো না, তোমরা কি করবা। তো আজাদ আমাকে লিটারালি এইভাবে একটা ধাক্কা মারার সাথে সাথে আমি নিচে পড়ে যাই। তো পরে যাওয়ার পর হয়েছে কি যে আমি তো তখন ছোট বাচ্চা ছিলাম, তখন তো বলতাম যে ঠিক আছে, তুমি যখন আমাকে মারছো আমি আমার আম্মুর ডাইকে নিয়ে আসবো। তো আমি জাস্ট এইভাবে এই অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করে জাস্ট এইভাবে পিছনে ফিরলাম, আবার ওদেরকে একটা বকা দিব। রিসেন্টলি বকাটা দেওয়ার কোনো সুযোগ হয় নাই, মানে সর্বোচ্চ আমার দূরত্ব হবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। আমি এখানে উপস্থিত কাউকে দেখি নাই। যখন কাউকে দেখি নাই, 3জনেই চলে গেছে। আমি তারপর ওইটা আমি সিরিয়াসলি নিলাম না, আমি মনে করলাম যে না ঠিক আছে, যে ওরা হয়তো ওইদিকে চলে গেছে, রাগ করছে আমার সাথে। দেন আমি ওইখান থেকে আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দৌড় দিয়ে আমার নানুর বাসি না ঢুকে ওইদিকে দোকানের পারে চলে গেলাম। তো দোকানের পারে যাওয়ার সময় আমি দেখে জাস্ট অবাক হইলাম যে 3জনে ওইখানে উপস্থিত, 3জনে ক্যারামবোর্ড খেলতেছে। তারপর আমি তো আমার সেন্সে নাই যে এটা কিভাবে সম্ভব হইলো, আর ওদেরকে তারপর আমি সম্পূর্ণ ঘটনাটা জিজ্ঞেস করি যে ভাই এরকম এরকম তোমরা কি ছিলা। ওরা বললো না ভাই আমরা এখানে উপস্থিত ছিলাম না। এবং ওই ছেলের রানার আম্মু সহ বলে যে আমার ছেলে তো মাত্র আসলো, ক্যারামবোর্ড খেলায় বসলো, তো একটু কাজে গেছিল। তো এমন অবস্থায় মানে আমি আসার আর কোনো সিচুয়েশন ছিল না। সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছে যে আমার উপরে কিছু একটা মানে ভর করছে, আমি আসতে পারতেছি না, যে আমার এই শরীরের উপরে একটা বড় চাউলের বস্তা মানে 50 কেজির উপরে কেউ চাপাই দিছে, মানে এরকম শরীরটা ভর হয়ে গেছে। তো আমি আসার কোনো আর ওয়ে নাই। তারপর সব মানুষ আমাকে ধরে আমার বাসায় নিয়ে আসলো। দেন আমি আর কথা বলার মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপর আমার হুজুর ডাকলো, ডাকার পরে যে হুজুরে বললো যে হ্যাঁ ওর সাথে খারাপ কিছু হয়েছে, ওই 3জন কোনো ছেলে বয়ফ্রেন্ড ছিল না। মানে এক কথাই আমার হুজুর উল্লেখ করলো যে ওরা হয়তো জিন ছিল, যারা হচ্ছে এই অন্যদের রূপ ধরে ওকে ডাকছে বা প্রলোভন দেখাইছে, ওদিকে নিয়ে যেতে পারলে ওকে মেরে ফেলতে পারতো। আমার হুজুরের বক্তব্য হচ্ছে এরকম। তো আমি ওই দিন কোনো কথা বলতে পারিনি, আমাকে অনেক ঝাড়ফুঁক করা হয়। দেন দেখা গেল কি যে আমি এই কথা বলতে পারি না, আমার অবস্থা এমন হয়েছে যে আমি একদম বুবা টাইপের হয়ে গেছি, যে আমার কথাগুলো কে নিয়ে ফেলছে। তো আমার আম্মু তারা অনেক টেনশন করছিল যে আমার ছেলের কি হবে। দেন সবাই একটু ভয় ছিল। তারপর দেখা গেল যে ওই দিন রাতে হুজুর চলে যাওয়ার পর যে সকাল হবে কিনা সেটা তো আমি জানি না, আমি নাকি ঘুমের সময় অনেক চিল্লাচিল্লি করলাম। যেন আমার আম্মু তারা উঠলো, যে আমাকে শান্ত করলো, বাট আমি শান্ত হচ্ছি না। ফজর আজানের আগে আমি প্রচুর চিল্লাইলাম যে আমাকে কেউ মারতেছে, আমি চিল্লাচ্ছি যে আম্মু আমাকে বাঁচো, আম্মু আমাকে বাঁচো, ঘুমের মধ্যে, যেটা আমার আম্মু, আমার বোন, আমার মামা সবাই আমাকে বলে। তো দেখা গেল যে এক প্রকারে যে সকালে আমার এখানে অটোমেটিকলি যে একটা দাগ হয়ে গেল, যে কোনো কিছু হয় নাই, যে এরকম জাস্ট একটা লম্বা দাগ হয়ে গেল, যেটা আমার এখানে এখনো আছে। দাগটা এই যে এখানে এই দাগটা এই যে লম্বা একদম চিকন, এই যে এইটা। তো এই ডাক্তার হওয়ার পর আমার আম্মু তারা আরো সিরিয়াস হয়ে গেল, যে না এরকম হইলে তো হবে না, আমার ছেলের উপরে যেটা ভর করছে হয়তো অনেক খারাপ কিছু, আমি বড় একটা হুজুরের কাছে যাই। তা আমাদের ওইখানে একটা নাম করা বড় একটা হুজুর আছে। তো ওনার ওইখানে গেল, উনি বললো যে এটা তো অনেক খারাপ, যে ওর উপর ভর করছে, ওইটা অনেক খারাপ জিনিস, এখন তারাইতে অনেক কষ্ট হবে, বাট আমি যেগুলো দিচ্ছি আপনি ওইগুলো দেন। দেন আমাকে কিছু তাবিজ দিল, এন্ড অনেক দোয়া দুরুদ পড়লো, আমাকে কিছু পানি পড়া দিল। দেন ওইদিকে আমাকে যেতে নিষেধ করলো। তারপর আমি 3 দিন আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই। ঠিক হয়ে যাওয়ার পরে আমি টাউনে চলে আসি, আমার খালামণি থাকতো আমার মামার বাসায়, দেন আমি থাকতাম। তো আমরা সি বিচে বেড়াইতে গেলাম, ওইখান থেকে আসলাম। আসার পর দেখা গেল কি যে আমার খালামণি বললো যে আমি এমন ভাবে চিৎকার করতেছি, মনে হচ্ছে যে আমাকে কেউ মেরে ফেলতেছে। তো সমস্যাটা যেহেতু দীর্ঘতর হয়ে গেছে, তারপর আবার গেলাম। যাওয়ার পর আল্লাহর রহমতে তখন ঠিক হয়ে গেছে, দেন আর কোনো প্রবলেম হয় নাই।
বাট বিগত কিছুদিন আগে যখন আমরা রিসেন্টলি একটা বাসায় শিফট হয়েছিলাম, মানে টাউন থেকে চলে আসছে, একেবারে একটা বাসায় শিফট হয়েছি আমি, আমার বোন, আমার খালামণি থাকতাম। তো থাকার ওইখানে হয়েছে কি যে দেখা যেত যে মাঝরাতে ফ্যানটাকে অফ করে দিল বা পানির ট্যাপটা কেউ ছেড়ে দিল, বা এই বিল্ডিং অনেক শব্দ হচ্ছে, অনেক হচ্ছে, বা আপনার মানে অনেক সমস্যা হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। তো একটা সময় দেখা গেল কি আমি তো অনেক পাখি প্রেমী একটা মানুষ, তো পাখি প্রেমী যখন মানুষ আমি ওইখানে আমার কিছু পাখি ছিল, বাজরিগার পাখিগুলো এমন যে আমি পাখি খাঁচা, আমার 5টা খাঁচা ছিল, আমার 5টা কাছায় আমি সবসময় মানে পাখিগুলো কাছের দরজা বন্ধ করার পর ওইখানে আমি ওই যে আপনার তার দিয়ে একটু পেঁচায় রাখতাম যাতে পাখিগুলো বের হইতে না পারে। তো দেখা গেল কি যে আমি ব্যালকনিতে রাখতাম, ব্যালকনিতে এক প্রকার রাখার পর যে মানে এগুলো সবসময় ঠিক ছিল। হঠাৎ করে একদিন আমি সকালে উঠে দেখলাম আমার পাখি সবগুলো চলে গেছে, এবং ওইটা যেটা আমি ওই তার দিয়ে বেঁধে রাখছিলাম মানে বাঁধাটা ঠিক আছে, বাট কোনো পাখি নেই, মানে একদম আজগবি, ওইখানে কোনো পাখি ছিল না। তারপর আমার আপু তারা সবাই বুঝতে পারলো যে একটা হুজুর ডাকলে এখানে কি হচ্ছে। দেখাচ্ছে যে আমার খালামণি এই যে ঘুম থেকে উঠছে, উনি নামাজ পড়বে মানে আগে ফজর ওয়াক্তের আগে, দেখতেছে আমার চেহারা নিয়ে ওনার সামনে দাঁড়ায় আছে। উনি হুট করে একটা বিকট একটা শব্দ করলো, আমাদের ঘুম সবার ভেঙে গেল, আমরা উঠলাম। তো উনি বিস্তারিত বললো। তো দেখা গেল যে আমরা বাসাটা থাকার কোনো অবস্থা সিচুয়েশনটা নাই, কারণ ওই বাসাটা এমন অবস্থান যে ওইটা 5 তলা বিল্ডিং, 3 তলা পর্যন্ত কমপ্লিট ছিল, 4 তলায় মানে এমন শব্দ হইতো, মনে হইতো যে উপর থেকে কেউ অনেক বড় ইটগুলো মানে ফালাই দিচ্ছে, যে অনেক শব্দ হইতো, মানে এটা বলার ভাষা নাই, যে দেখতো যে ওইখানে কে মারামারি করতো। মানে এক কথা ওইখানে যে এক কথায় মানে হুজুরের বক্তব্য ওইখানে কিছু জিন ছিল, তবে ওরা মানুষের কোনো ক্ষতি করতো না, বাট আমাদেরকে প্রচুর পরিমাণ ভয় দেখাইতো। এখানে একটা নতুন বিল্ডিং হয়েছে, ওরা আগে থেকে ওইখানে ছিল উপস্থিত, মানে এটা ওদের বাসস্থান ছিল, যেটা একটা মানে জায়গায় আপনার সবকিছু পরিষ্কার করে একটা বিল্ডিং স্থাপন করা হয়েছে, মানে একটা পরিত্যক্ত জায়গায়। তো ওইখানে অনেক হুজুরদের চেষ্টা করানো হয়, অনেক আজান দেওয়ানো হয়, অনেক কিছু হয়, কিন্তু কোনো সমাধান হয় না। তো লাস্ট পর্যন্ত আমরা না পেরে ওইখান থেকে চলে আসছি। তারপর মূলত এই 4 বছর আগে যে ঘটনাটা ঘটে, যে স্থানে ওইখানে তো বাঁশ বাগান ছিল, কবরস্থান ছিল, একটা মাদ্রাসা ছিল। তো ওইখানে শুধু আমার সাথে না, আরো অহরহ অ্যাভেলেবেল ঘটনা ঘটে। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখনো যাই না, ওই রাস্তা দিয়ে আমরা মানে 11টার পর ওইখান দিয়ে আমরা কেউ আপ ডাউন করি না, করলেও আমরা সংঘবদ্ধভাবে ওই দিক দিয়ে যাই। কারণ দেখা গেল যে ওইখানে কোনো মানুষ যাচ্ছে একটা রোগী নিয়ে, মানে অ্যাম্বুলেন্স নিয়ে একটা ডেলিভারি রোগী নিয়ে যাচ্ছে, অনেক বড় একটা আলো মানে সামনে এসে দাঁড়ায় থাকছে, মানে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না। এক কথায় আমাদের গ্রাম অঞ্চল, যেটা দক্ষিণ হাওড়া চন্দনেশ 5 নং ওয়ার্ড, ওইখানে অনেক খারাপ অবস্থা ছিল। বর্তমানে কিছুটা ঠিক হয়েছে, তারপরে কিন্তু ওইখানে জিনের অনেক উপদ্রব আছে, ওইটা সবাই জানে। অনেক হুজুর চেষ্টা করছে, বাট পারে নাই। তো এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, বাট এখন কোনো কিছু নাই, ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, 3বার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।